সশস্ত্র বাহিনীকে সার্বভৌমত্ব ও সংবিধানের মর্যাদা সমুন্নত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর। অতীতে সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টার অভিযোগ। অন্তর্বর্তী আমলের অধ্যাদেশ নিয়ে রাজনীতি করতে চায় বিরোধী দল, অভিযোগ দুই মন্ত্রীর। জাতিসংঘে প্রতারণা করে বিএনপির যাত্রা, বলছে জামায়াত। ফের খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, সিন্ডিকেট ভেঙে স্বল্প ব্যয়ে জনশক্তি রপ্তানির উদ্যোগ সরকারের। এবারের হজ ফ্লাইট শুরু 17 এপ্রিল। এবং রমনা বটমূল সহ রাজধানী জুড়ে বাংলা বর্ষবরণের প্রস্তুতি, উৎসব ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই, বলছে পুলিশ। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়, এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বললেন, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা করাই এই বাহিনীর মূল দায়িত্ব। সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর দরবারে তিনি এসব কথা বলেন। অতীতে বিভিন্ন সময়ে নানা ঘটনা ও কর্মকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল ও বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন সরকার প্রধান। আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। সেনা, নৌ ও বিমান বাহিনীর সকল অফিসার রবিবার সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর দরবারে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাহিনী সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, কর্তব্যকালে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা বিভাজন গ্রহণযোগ্য নয়। সশস্ত্র বাহিনী একটি স্বাধীন রাষ্ট্রের শক্তি এবং মর্যাদার প্রতীক। রাষ্ট্রীয় সংবিধানের প্রতি দায়বদ্ধতা এবং জনগণের অবিচল আস্থাই হতে হবে সশস্ত্র বাহিনীর পথ চলার প্রধান ভিত্তি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করাই আমাদের প্রতিটি সদস্যের একমাত্র এবং পবিত্র চূড়ান্ত দায়িত্ব। আমরা এমন এক সশস্ত্র বাহিনী চাই যাদেরকে বহিঃশক্তি সমীহ করবে আর দেশের জনগণ রাখবে আস্থায়। পেশাদারিত্বের প্রশ্নে কোনো আপোষ না করে সশস্ত্র বাহিনীকে সবসময় একটি সুউচ্চ আদর্শিক অবস্থানে থাকতে হবে। পিলখানা হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে সরকার প্রধান বলেন, ওই ঘটনায় সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছে। 2009 সালে বিডিআর পিলখানায় পরিকল্পিত সেনা হত্যাযজ্ঞ চালিয়ে সেনাবাহিনীকে দুর্বল করে দেওয়া হয়েছিল। এরপর দীর্ঘ 1.5 দশকের শাসন শোষণের সময় দেশের সশস্ত্র বাহিনীকে বিতর্কিত করার অপচেষ্টাও চালানো হয়। 2024 সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধে সশস্ত্র বাহিনীর ভূমিকা দেশের স্বাধীনতা প্রিয় জনগণকে আশান্বিত করেছে। একটি ঐক্যবদ্ধ সশস্ত্র বাহিনী থাকলে বাংলাদেশকে কেউ পরাজিত করতে পারবে না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আমরা এমনভাবে উন্নত করতে চাই যাতে জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় একটি বিশ্বাসযোগ্য এবং কার্যকর প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। তরিকুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। আধুনিক স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের কাছে শপথ নিয়েছেন শেরপুর 3 আসনের নবনির্বাচিত এমপি মাহমুদুল হক রুবেল এবং বগুড়া 6 আসনের উপনির্বাচনে জয়ী রেজাউল করিম বাদশা। দুপুরে জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এই শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়। শপথ গ্রহণ শেষে এই দুই সদস্য সংসদীয় শপথ বইয়ে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। অন্তর্বর্তী সরকারের তড়িঘড়ি করে জারি করা কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জানান, গুম মানবাধিকার সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করে আইন করা হবে। বিকেলে সচিবালয় এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানান, বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত বিলগুলো যাচাই বাছাই করে আবারও সংসদে উত্থাপন করা হবে। শামীউজ্জামান চৌধুরী রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের সময় পাশ হওয়া 133টি অধ্যাদেশের মধ্যে শনিবার সংসদে হুবহু পাশ করা হয় 98টি। 15টি সংশোধিত আকারে, অন্য 20টির মধ্যে অধিকতর যাচাইয়ের জন্য পরবর্তীতে বিল আনার জন্য 16টি ও 4টি পুরোপুরি বাতিল করে দেয় সংসদ। রোববার সচিবালয় সংসদে পাশ হওয়া অধ্যাদেশগুলো নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ ও আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান ও চিফ হুইপ নুরুল ইসলাম মনি। অধ্যাদেশ হুবহু
সালাউদ্দিন আহমদ বলেন, সময় স্বল্পতায় সবগুলো বিল পাশ করা সম্ভব হয়নি। বিরোধী দলের সমালোচনার জবাব দেন তিনি। দুই একটা বিলের ক্ষেত্রে আমি দেখেছি মাননীয় স্পিকার কয়েকজনকেও চান্স দিয়েছেন, সুযোগ দিয়েছেন। 2 মিনিটের জায়গায় যেটা আগের ট্রেডিশন 10 মিনিট 15 মিনিট করে দিয়েছেন, এবং সমস্ত বক্তব্যগুলো দেখা গেছে তারা বাইরে থেকে রেডি করে নিয়ে গেছে, হুইচ ইজ গুড, আই অ্যাপ্রিসিয়েট ইট। এবং ওখানে আবার নির্বাচনের কিছু ইস্যু তুলে এবং অন্যান্য অপ্রাসঙ্গিক কিছু বক্তব্য তুলে তারা যে কয়েকবার ওয়াকআউট করেছেন, সেই বিষয়গুলো আমার মনে হয় যে যৌক্তিক হয়নি। গুম ও মানবাধিকার কমিশনের বিলটি অধিকতর বিবেচনার জন্য পাশ করা হয়নি বলে জানান আইনমন্ত্রী। আপনি গুমের ডেফিনেশন অন্তর্ভুক্ত করলেন আইসিটি একটা আইন পাশ করে, সেইটার থেকে সেখানে ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেমেটিক গুমকে বলা হচ্ছে। এই আইনের মধ্যে, গুম কমিশন আইনের মধ্যে এটাকে আরবার ডিফারেন্সিয়েট করলেন না। তারপরে যে কি করলেন, গুম কমিশন একটা ডিফাইন করলেন, ডিফাইন করে বললেন মানবাধিকার কমিশনই গুম কমিশন। একটা অ্যাম্বিগুইটি থেকে গেল। পাশ না করা বাকি অধ্যাদেশগুলোও স্বচ্ছতার সঙ্গে যাচাই বাছাই শেষে বিল আকারে উত্থাপন করা হবে বলে জানান তিনি। 117টাকে মোটামুটি আইনে পরিণত করেছি, বাকিগুলো কমিটমেন্ট আছে, বাকিগুলোর ব্যাপারে আমাদের কমিটমেন্ট আছে, আমাদের সদিচ্ছার কোনো অভাব। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের তড়িঘড়ি করে জারি করা দর্শক দুঃখিত, বিএনপি তাদের রাজনৈতিক অবস্থান ও কর্মকাণ্ডের মাধ্যমে পুনরায় ফ্যাসিবাদ কায়েম করতে চায় বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, সরকার জাতির সঙ্গে প্রতারণার মাধ্যমে তাদের যাত্রা শুরু করেছে। আর জুলাই সনদ বাস্তবায়নে গণ আন্দোলনের ডাক দিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সকালে জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। যাতে জুলাইয়ের চেতনাকে কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করে 11 দলীয় ঐক্য। এতে অংশ নিয়ে জুলাই সনদ বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। আমরা মনে করেছিলাম যে 5ই আগস্টের পর থেকে আমরা নতুন একটি বাংলাদেশ খুঁজে পাবো। আমরা কি পেয়েছি ভাই? আমাদের সন্তানদের রক্তের যে অবদান সেটা দেশের প্রত্যেকটা মানুষ ভোগ করুক, প্রত্যেকটা জায়গা দুর্নীতি মুক্ত হোক। জুলাই সনদটা বাস্তবায়ন না হয় তাহলে আমার মনে হয় যে আমাদের সকল শহীদ পরিবারের সাথে বেমানি করা হবে, শহীদের রক্তের সাথে বেমানি করা হবে। 11 দলের শীর্ষ নেতারা অভিযোগ করে বলেন, বিএনপি ক্ষমতায় এসে নতুন ফ্যাসিবাদ তৈরির চেষ্টা করছে। তারা সংস্কারের পথেও অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। যাদের রক্তে ভেজা এই ইতিহাস জুলাই সনদকে বিএনপি পার্লামেন্টে অস্বীকার করে সংবিধান সংস্কার পরিষদকে অস্বীকার করছে, গণভোটকে অস্বীকার করছে। নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা হবেই, সংস্কার প্রতিষ্ঠা হবেই। শুধু বিএনপি কেন, আরো যে শক্তি হোক না কেন, যে কোনো পরাশক্তি আসুক না কেন, বৈদেশিক শক্তি আসুক না কেন, আমরা তাদেরকে পরাজিত করে ছাড়বো ইনশাআল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় নেতা বলেন, জাতির সঙ্গে ধোঁকার মাধ্যমেই যাত্রা করেছে বিএনপি। সব জায়গায় এখন কু শুরু হয়েছে, অভ্যুত্থান বিএনপি শুরু করে দিয়েছে। সেই আওয়ামী ফ্যাসিস্ট বাকশালী কায়দায় আবার সেই একদলীয় শাসন বাংলাদেশের জনগণের ঘাড়ে তারা চাপাতে চায়। লড়াই করব, জীবন দিব, শহীদ হব, মিথ্যার সাথে অন্যায়ের সামনে ইনশাআল্লাহ তাআলা মাথা নত করব না। গণ অভ্যুত্থান ও জুলাই স্মৃতিকে সামনে রেখে গড়ে ওঠা জাদুঘর নিয়েও বিএনপি রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করছে বলে অভিযোগ করেন জামায়াত আমির। বিএনপি জাতির সাথে প্রতারণা, ধোঁকা এবং গাদ্দারি করে তাদের যাত্রা শুরু করেছে এবার। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশি কর্মীদের জন্য খুব শিগগিরই আবারও খুলতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। এমন তথ্য জানিয়ে প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহাদি আমিন বলেন, সিন্ডিকেট ভেঙে স্বচ্ছ ও স্বল্প ব্যয়ে জনশক্তি রপ্তানি করবে সরকার। এ বিষয়ে মালয়েশিয়ার সরকারও আন্তরিক। এদিকে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ জানান, আগামী 17 এপ্রিল শুরু হবে চলতি বছরের হজ ফ্লাইট। ওই দিন রাতে কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তানজিল ভুঁইয়ার প্রতিবেদন।
সম্প্রতি মালয়েশিয়া সফর করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং এই মন্ত্রণালয় সম্পর্কিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। 3 দিনের সফরে মালয়েশিয়ায় উচ্চ পর্যায়ের বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। কম খরচে বাংলাদেশ থেকে অধিক দক্ষ জনবল নিয়োগের বিষয়ে আলোচনা হয় সেখানে। রবিবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে মালয়েশিয়ার সার্বিক বিষয় সাংবাদিকদের সামনে তুলে ধরেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। বলেন, সিন্ডিকেট ভেঙে স্বচ্ছ ও স্বল্প ব্যয়ে জনশক্তি রপ্তানি করা হবে। এই প্রক্রিয়াটাকে সিন্ডিকেট মুক্ত করবার জন্য যা কিছু করা প্রয়োজন সেটি যেন করেন। এক্ষেত্রে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক। মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী সে বিষয়ে আন্তরিকতা দেখিয়েছেন। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে প্রধান লক্ষ্য স্বচ্ছ প্রক্রিয়ায় অভিবাসন ব্যয় কমিয়ে কত দ্রুত কত বেশি সংখ্যক মানুষ বিদেশে কাজ করতে পারবেন, জনশক্তি রপ্তানি করতে পারবো, সেটি ছিল আমাদের মূল প্রাধান্য। বিএনপি সবসময় জনশক্তি রপ্তানিকে আমাদের অর্থনীতিকে অগ্রযাত্রার একটি প্রধান বাহন মনে করি। এটি আমাদের জন্য গৌরবের একটা বিষয়। প্রবাসীদের জীবনমান উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে মাহদি আমিন জানান, শিক্ষা খাতে বাংলাদেশের সঙ্গে নতুন দ্বার উন্মোচনে আগ্রহী মালয়েশিয়া। তিনি বলেন, দেশটির সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে সফরের আমন্ত্রণ জানিয়েছে। মালয়েশিয়া মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বরণ করে নিয়েছেন, তিনি যেভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে শুভকামনা জানিয়েছেন, মালয়েশিয়ায় যাওয়ার জন্য নিমন্ত্রণ জানিয়েছেন এবং আমাদেরকে আন্তরিকতার সাথে বলেছেন সব সমস্যা ইনশাআল্লাহ আমরা একসাথে কাজ করে সামনে সমাধানের উদ্যোগ গ্রহণ করব। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কাইকুবাদ বলেন, চলতি বছরের হজ ফ্লাইট আগামী 17 এপ্রিল শুরু হবে। হাজিদের খেদমত করার জন্য উনি নির্দেশ প্রদান করেছেন। হাজিদের যেভাবে সুন্দর এবং ভালোভাবে হজ পালন করতে পারে হাজিরা, সেই বিষয়ে উনি অনেক নির্দেশনা দিয়েছেন। 17 তারিখে রাত্রে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবে। 2-1 দিনের মধ্যে সরকার প্রধান হজ ক্যাম্পে যাবেন বলেও উল্লেখ করেন ধর্মমন্ত্রী। হাজি ক্যাম্পের অবস্থা দেখার জন্য উনি নিজেই যাবেন। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। বলেছেন আমি হাম ও এর উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় আরও 10 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে উপসর্গ নিয়ে 6 এবং হামে আরও 4 শিশু মারা গেছে। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে 151 শিশুর মৃত্যু হয়েছে, আর নিশ্চিত হামে মারা গেছে 28 শিশু। এখন পর্যন্ত হামে আক্রান্ত মোট শিশুর সংখ্যা 2639, আর সন্দেহজনক হাম নিয়ে ভর্তি রোগীর সংখ্যা 10,225। হামের প্রাদুর্ভাব মোকাবেলায় ঢাকার 2টি সহ ময়মনসিংহ এবং বরিশাল সিটিতে শুরু হয়েছে হামের টিকাদান। এতে 6 মাস থেকে 5 বছর বয়সী 12,19,957 শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সকালে ডিএসসিসির নগর ভবনে টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে হাম প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গড়ে তোলার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। এদিকে ঝালকাঠি এবং জয়পুরহাটে বেড়েছে হাম আক্রান্ত শিশুর সংখ্যা। সহকর্মীদের সহায়তায় আরও জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। ঢাকার উত্তর দক্ষিণ সহ 4 সিটি কর্পোরেশন এলাকায় শুরু হয়েছে হামের টিকাদান। ডিএসসিসি নগর ভবনে কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাকওয়াত হোসেন। এ সময় তিনি বলেন, হাম প্রতিরোধে এখনই সমন্বিত উদ্যোগ নিতে হবে। এই সামনের দিনে কিন্তু এটার একটা বাড়বে, আমাদেরকে অত্যন্ত প্রিকশন নিতে হবে এখন থেকে। সালাম ভাই জানে আমরা আরো আগে থেকে ডেঙ্গুর বিরুদ্ধে ওয়ার্ক শুরু করেছি, আপনারাও নিশ্চয়ই এই ব্যাপারে ওয়ার্কে ফেল। এদিকে শান্তিনগর পীর সাহেব গলির মুখে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম। তিনি বলেন, হামকে কেন্দ্র করে সারা দেশে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়েছিল, তবে সরকার দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। সারা বাংলাদেশে যে আতঙ্ক হয়েছে যে হাম রোগ নিয়ে, এবং সেখানে আপনারা দেখেছেন যে প্রথমেই একটি মিসকনসেপ্ট চলে গিয়েছিল যে সেখানে মানুষের হামে যে অসংখ্য মৃত্যু এরকম একটি কথা বলেছিল। পরবর্তীতে সরকার তার নিজের এবং তার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সে ব্যাপারে এগিয়ে এসে। এছাড়া বরিশাল নগরীর মল্লিকা কিন্টার গার্ডেনে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস জাহান শিরিন। সেখানে আগামী 10 মে পর্যন্ত 42,000 শিশুকে এই টিকার আয়তায় আনা হবে। এই ক্যাম্পেইন আমরা 2024 10 মে পর্যন্ত এটা চলবে। বরিশাল সিটি কর্পোরেশনের লক্ষ্যমাত্রা কমিউনিটি পর্যায়ে 33,600 জন শিশু। ময়মনসিংহ সিটি কর্পোরেশনও হামের টিকাদান শুরু করেছে সরকার। নগর ভবন প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করেন সিটি প্রশাসক রকুনুজ্জামান সরকার। এটাই একমাত্র সিস্টেম, টিকার মাধ্যমে এটাকে প্রতিরোধ করার ব্যবস্থা করা। আমরা আশা করি
যে এ থেকে আমাদের শিশুরা নিরাপদ থাকবে। ঝালকাঠিতে গেল 24 ঘন্টায় হামে আক্রান্ত হয়ে 19 জন শিশু জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। সংক্রমণ বাড়তে থাকায় সেখানে চলছে হামের টিকাদান কর্মসূচি। জয়পুরহাটে গত কয়েকদিনে জ্বর, কাশি, সর্দি ও শরীরে র্যাশ নিয়ে অন্তত 37 জন শিশু ভর্তি হয়। মার্চ মাসে 28 তারিখ থেকে রোগী ভর্তি হওয়া শুরু করছে। এই পর্যন্ত আমাদের 37 জন রোগী ভর্তি হয়েছিল এবং 21 জন রোগী ছাড়পত্র নিয়ে চলে গেছে, ভালো অবস্থায় আছেন। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। এদিকে রাজধানীর মোহাম্মদপুরের ফার্টিলিটি সেন্টারে বাচ্চাদের জন্য হামের ভ্যাকসিনের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জিয়াউদ্দিন হায়দার। এই টিকা 6 থেকে 59 মাস বয়সী শিশুদের দেয়া হচ্ছে। এই প্রোগ্রামের লক্ষ্য ঢাকার পাশাপাশি অন্যান্য মহানগরী শহরগুলোতে হামের সংক্রমণ প্রতিরোধ করা। এই সময় ডক্টর জিয়াউদ্দিন সন্তানদের ভ্যাকসিন দেওয়ার জন্য কাছাকাছি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান। ঢাকা সহ বাংলাদেশের যে সিটি কর্পোরেশনগুলো আছে সেখানে হামের টিকা দেওয়া হবে। আমরা একই এজ গ্রুপ 6 মাস থেকে 5 বছর বয়সের সব বাচ্চাদেরকে আমরা এই সিটি কর্পোরেশনের বাচ্চাদেরকে হামের টিকা দেব, যাতে হামের বিস্তার আমরা ইমিডিয়েটলি রোধ করতে পারি। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ বরণে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে রাজধানী জুড়ে। রমনা বটমূল ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সাধারণের নিরাপত্তা নিশ্চিতে কয়েক স্তরের সুরক্ষা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বিকেলে রমনা বটমূল পরিদর্শন শেষে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার বলেন, নববর্ষ উদযাপন ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই। মফিউর রহমানের রিপোর্ট। বাংলা বর্ষবরণে সাম্প্রদায়িক সম্প্রীতি ও একাত্মতার মেলবন্ধনে সমবেত হবে বাঙালি। যে আয়োজনের অবিচ্ছেদ্য অংশ ছায়ানটের বর্ষবরণ আর চারুকলার শোভাযাত্রা। উৎসবকে নিরাপদ রাখতে রবিবার দিনভর রমনায় চলে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর মহড়া। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় নিজেদের প্রস্তুতির জানান দিল পুলিশ ও এলিট ফোর্স। নিরাপত্তা পরিকল্পনায় থাকছে আর্চওয়ে গেট, মেটাল ডিটেক্টর এবং ওয়াচ টাওয়ার। ভিড় সামলাতে ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি কয়েকশো সাদা পোশাকের সদস্য মোতায়েন থাকবে। অনুষ্ঠান স্থলের চারপাশে এবং শোভাযাত্রার রুটে পর্যাপ্ত পরিমাণ পিকেট, ফুট পেট্রোল এবং পুলিশের লাইনিং ব্যবস্থা থাকবে। অনুষ্ঠান স্থলের গুরুত্বপূর্ণ স্থানের উপর থেকে মনিটরিং করার জন্য পর্যাপ্ত সংখ্যক পর্যবেক্ষণ টাওয়ার সহ রুফটপে ফোর্স মোতায়েন থাকবে। ডিবি এবং সিডিটিসির পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্যগণ সাদা পোশাকে মোতায়েন থাকবে। অনুষ্ঠানস্থলে কোনো প্রকার মুখোশ, ব্যাগ, ধারালো অস্ত্র ও দাহ্য পদার্থ বহন করা যাবে না। পয়লা বৈশাখে রমনা এলাকায় বিকেল 5টার পর কেউ ঢোকার সুযোগ পাবে না। অনুষ্ঠানস্থলে কোনো প্রকার মুখোশ, ব্যাগ, ধারালো বস্তু বা দাহ্য পদার্থ নিয়ে আসা যাবে না। নির্ধারিত সময়ের মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে। অনুষ্ঠানস্থল ত্যাগ করতে হবে আপনাদের নির্ধারিত সময়ের পরে। কোনো ধরনের ফানুস বা আতশবাজি ফুটানো যাবে না। শব্দ দূষণ হয় এরকম বাসীয় বা ব্যবহার করা যাবে না। যানজট এড়াতে মঙ্গলবার ভোর 5টা থেকে রাজধানীর 14টি পয়েন্টে থাকছে রোড ডাইভারশন। বাংলা মোটর, শাহবাগ, নীলক্ষেত ও হাইকোর্ট এলাকায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। তবে জরুরি প্রয়োজনে নাগরিকদের জন্য বিকল্প রুট প্রকাশ করেছে ডিএমপি। নিরাপত্তা তদারকিতে থাকবে ড্রোন ও সিসিটিভি ক্যামেরা। নববর্ষ উদযাপন উপলক্ষে আগামী পয়লা বৈশাখ মঙ্গলবার ভোর 5 ঘটিকা হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রমনা পার্ক, বিশেষ করে রমনার বটমূল, সরদি উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং আশেপাশের এলাকাসমূহে রাস্তা বন্ধ বা ডাইভারশন দেওয়া হবে। ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার সরওয়ার হোসেন জানান, বৈশাখী শোভাযাত্রা শুরু হবে সকাল 9টায়। চারুকলা থেকে শুরু হয়ে শাহবাগ থানা, তিন নেতার মাজার, দোয়েল ক্রসিং হয়ে পুনরায় চারুকলায় গিয়ে শেষ হবে শোভাযাত্রাটি। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। শুরুতে আবারও আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের টোল ঘোষণার পর হরমুজ প্রণালী অবরুদ্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ইরান মধ্যকার আলোচনা ব্যর্থ হওয়ায় নতুন করে আবারও যুদ্ধ শুরু শঙ্কা তৈরি হয়েছে, যা ইরানিদের পাশাপাশি উপসাগরীয় আরব দেশগুলোকেও উদ্বিগ্ন করে তুলেছে। যদিও যুদ্ধবিরতির বিষয়ে এখনও আশা ছাড়তে নারাজ পাকিস্তান। হরমুজ প্রণালীতে টোল আদায় আন্তর্জাতিক আইনের পরিপন্থী হবে বলে জানিয়েছে জাতিসংঘ। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। ইরানের টোল বসানোর ঘোষণার পর এবার গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অবরোধের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
অবরুদ্ধ করার দায়িত্ব দেওয়া হয়েছে দেশটির নৌবাহিনীকে। এছাড়া যেসব জাহাজ হরমুজ পার হতে ইরানকে টোল দিয়েছে সেসব জাহাজকে আটকে দেওয়া হবে বলেও জানান তিনি। আলোচনা ব্যর্থ হওয়ায় নতুন করে আবারও যুদ্ধ শুরুর শঙ্কা তৈরি হয়েছে, যা ইরানিদের পাশাপাশি উপসাগরীয় আরব দেশগুলোকে উদ্বিগ্ন করে তুলেছে। এদিকে পাকিস্তান আশা করছে আলোচনা ব্যর্থ হলেও যুদ্ধবিরতি অন্তত শেষ পর্যন্ত চলবে। আরেক দফা আলোচনার আশা জানিয়েছে দেশটি। গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চালাতে অবশ্যই ইরানি রিয়েলে টোল দিতে হবে বলে জানিয়েছেন দেশটির ডেপুটি স্পিকার হাজি বাবেই। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের প্রেক্ষাপটে হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজের কাছ থেকে টোল আদায় আন্তর্জাতিক আইনের পরিপন্থী হবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ সংস্থা ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের প্রধান আর্সেনিও ডমিঙ্গেস। ঐশী আলম, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয় বললেন প্রধানমন্ত্রী। অতীতে সেনাবাহিনীকে দুর্বল ও বিতর্কিত করার চেষ্টার অভিযোগ। অন্তর্বর্তী আমলের অধ্যাদেশ নিয়ে রাজনীতি করতে চায় বিরোধী দল, অভিযোগ দুই মন্ত্রীর। জাতিসংঘে প্রতারণা করেই বিএনপির যাত্রা বলছে জামায়াত। ফের খুঁজে মালয়েশিয়ার শ্রমবাজার, সিন্ডিকেট ভেঙে স্বল্প ব্যয়ে জনশক্তি রপ্তানির উদ্যোগ সরকারের। এবারের হজ ফ্লাইট শুরু 17 এপ্রিল। এবং রমনা বটমূল সহ রাজধানী জুড়ে বাংলা বর্ষবরণের প্রস্তুতি। উৎসব ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই বলছে পুলিশ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।